বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতির দ্বারক যিনি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক ওনার অবস্থা সংকটাপন্ন যতটুকু জানলাম। ওনার সুস্থতা কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি উনি যেন আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেন এবং হায়াত দান করেন আরও বেশি। বাংলাদেশের মানুষের জন্য ওনার অবস্থান, গণতন্ত্রের জন্য অ্যাটলিস্ট আরও কিছুদিন বিএনপির জন্য ওনার উপস্থিতি খুবই প্রয়োজন, আমরা যা দেখতে পাচ্ছি নিশ্চিত করে বলতে পারি। ওনার সুস্থতা কামনা করতেছি এবং আপনারা সবাই ওনার জন্য দোয়া করবে আমরা জানি, কারণ ওনাকে দলমত নির্বিশেষে সবাই পছন্দ করেন। বর্তমানে যারা আছেন ফ্যাসিস্ট বিরোধীর বাহিরে যারা আছেন তাদের কথা বলছি আমি। সো ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা ওনার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য। ওনার অবস্থা খুবই সংকটাপন্ন এবং আমি আজকে এই লাইভের মাধ্যমে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ভেরি সংকটাপন্ন মুহূর্ত। আপনি এই মুহূর্তে অনতি বিলম্বে আপনি দেশে যাওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বাংলাদেশের মানুষ মনে করে, বিএনপির যারা আছেন তারাও মনে করেন ইট শুড নট বি ডিলেইড, ইট শুড গো রাইট নাও। কারণ এটা একটা মারাত্মক ধরনের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। ভবিষ্যতে এটাকে ইম্প্যাক্ট করতে পারে যদি বেগম খালেদা জিয়ার কোনো কিছু হয়ে যায়। আচ্ছা, শুরুতেই আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকের এই লাইভে। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রথমেই বলি যে এই ঘটনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা হলো যে আমরা বাংলাদেশিরা বিদেশে দিনচে দিন বিদেশের বাংলাদেশের কুকীর্তি, জঘন্যতম কাজ আমরা বিদেশে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে পড়াশোনা, কাজকর্ম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মারাত্মক বিপদে ফেলছি এবং আমরা আমাদের কপালে কুড়াল মারার ব্যবস্থা আমরা অলরেডি করে ফেলছি অনেক দেশে। ভবিষ্যতে যদি বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা, ওয়ার্ক পারমিট হারাম হয়ে যায়, আপনারা অন্য কোনো দেশকে কখনোই আপনারা ব্লেম করবেন না, এটা আমার অনুরোধ। আজকে আমি বলে গেলাম। আজকে শুধু সৌদি আরবের ঘটনাতে আসছি, সৌদি আরব এবং আরব আমিরাতের কিছু ঘটনা, এটার বাহিরে আরও কিছু ঘটনা আছে। এবং এই যে রাজনীতি যেগুলা আমাদের দেশের এই মুহূর্তে, বাংলাদেশের রাজনীতি বিদেশে যেভাবে চলছে, এটার একটা মারাত্মক প্রভাব ভবিষ্যতে আসতে পারে ইউরোপ, আমেরিকা থেকে। এটার জন্য অপেক্ষা করতে থাকুন আপনারা। এবং বিশেষ করে আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নতুন একটি ধারা প্রবর্তন করেছেন, সেটা হচ্ছে যে ইউএস ট্রাঙ্কুইলিটি ল, অর্থাৎ দেশের ভিতরে, ট্রাঙ্কুইলিটি তো বুঝেন আপনারা, দেশের ভিতরে যারা নুইসেন্স তৈরি করেন, বিদেশি যারা এসে বিভিন্নভাবে বিদেশি জিনিস নিয়ে, তারা এই আওতার আইনে পড়বেন। এতে নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের এই যে রাজনীতি আমরা বিদেশে করে থাকি সবাই মিলে, রাস্তাঘাটে ঝগড়া, মারামারি, ফাইট কন্টিনিউ আমরা করে যাচ্ছি, আমেরিকাতে এটা মারাত্মক প্রভাব আসতে পারে বলে আমি ধারণা করতেছি এবং আমি মনে করি সেটা আমার অ্যাসেসমেন্ট লেডিস এন্ড জেন্টলম্যান, এবং বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। এটা আসতেছে এবং এটাকে ডিনেচারালাইজ বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো অপরাধ হিসেবে গণ্য করতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তারা এগুচ্ছেন। এখনো পাশ হয় নাই বা দিস ইজ হোয়াট দে, যদিও নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে এই আইন কখনোই বর্তমানে কার্যকর নয় বা এই ধরনের কোনো বিষয় নাই। এখানে যে কয়েকটা বিষয় আছে এর মধ্যে এটা নাই। তো এটা কীভাবে প্রসেস করবেন আমরা জানি না, তবে এই কথাটা আজকে নতুন উনি প্রপোজ করেছেন লেডিস এন্ড জেন্টলম্যান। এখন বলে রাখি, সৌদি আরবে 20 জন বাংলাদেশি, 10 থেকে 20 জন, কেউ বলছে 20 জন, কেউ বলছে 10 জন বাংলাদেশির মৃত্যুদণ্ডের নাকি আদেশ হয়েছে। কেন? এরা বিভিন্ন সৌদি আরবে অনেক দিন থেকেই শুনছিলাম অপহরণ বাণিজ্যের সাথে, অপহরণের সাথে জড়িত। এরা রাস্তাঘাট থেকে প্রবাসীদেরকে অপহরণ করে নিয়ে যায়, পরে টাকা দিয়ে ছেড়ে দেয়। আপনি কল্পনা করতে পারছেন কান্ট্রি লাইক সৌদি আরব, যেখানে ইসলামিক আইন চলে, সেই দেশে অপহরণের সাথে জড়িত এরা এবং দীর্ঘদিন থেকে প্রবাসীদের ভিতরে নানান ধরনের অপরাধে যুক্ত আছিলেন এরা বিভিন্নভাবে। এদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এবং এরা এদেরকে মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগামীতে যে কোনো সময়। এটাই এখন আজকে বাজারে এবং সব জায়গাতে আছে। এবং আমি নিশ্চিত হতে পারি নাই, বাংলাদেশ এমবেসি থেকে, এটা আমি যেহেতু ফোন দেওয়ার সময় পাই নাই, আমি চেষ্টা করবো এখান থেকে নিশ্চিত হওয়ার। এবং এখানে বলে রাখি আমি আপনাদেরকে, এই ঘটনাটা অনেক দিন থেকেই শুনছিলাম যে এরা অপহরণের দায়ে বিভিন্ন এরিয়ার মানুষ, এরা বেশিরভাগই যারা আছেন এখানে তারা নাকি কুমিল্লা এবং বিবাড়িয়ার মানুষ আছেন তারা। আপনারা এই জঘন্যতম কাজে জড়িত হওয়ার আগে একবার আপনারা কল্পনা করতে পারেন নাই এটা বাংলাদেশ নয়। এটা অনেকেই মনে করেন শেখ হাসিনার পৃথিবী, এটা শেখ হাসিনার পৃথিবী নয়। এটাতে যা ইচ্ছা তাই করা যায় না। এর প্রতিফলন
যখনই এটাকে গুরুত্ব দেওয়া হবে আপনাদের অপরাধগুলাকে, আপনারা এটার কনসিকুয়েন্স ফিল করবেন, শুধু নিজেরা নয় আপনাদের পরিবার এবং সারা বাংলাদেশিদের জন্য এটা আপনি ফিল করাবেন। এটা আমি সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে এই বিষয়টা অ্যাড্রেস করে, যে এটা বাংলাদেশের ইস্যু নয়, পার্টিকুলার কিছু গ্রুপ অফ বাংলাদেশি তাদের ইস্যু, এবং এটা অ্যাড্রেস করে যেন এম্বাসি বা হাই কমিশন যেখানে আছে, মালয়েশিয়া বলেন এখানে বলেন, খুব কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করেন এবং এই বিষয়ে যেন আপনারা প্রবাসীরা সচেতন হবেন এবং এদেরকে দড়িয়ে দিবেন যেখানেই আছে। কারণ আইন এখানে মানে মারাত্মক। এই দেশে গিয়ে এই জঘন্যতম অপরাধ করার একটিবারও তাদের মনে হলো না এটা বাংলাদেশ নয়, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এখানে অপরাধ করে পার পাওয়া যায় না। আমরা মনে করি এটা মানে কেন শেখ হাসিনা বাংলাদেশ বললাম, যে এটা এমন নৈরাজ্য ছিল বাংলাদেশে যে আপনি যদি শেখ হাসিনার মানুষ থাকেন আপনি যা ইচ্ছাতে করতে পারতেন। তারও কি এইটাই মনে করেছেন কিনা? আর না হলে এই জঘন্যতম অপরাধের সাথে যুক্ত হওয়ার আগে একটিবার তার চিন্তা করা উচিত ছিল এটার কনসিকুয়েন্স কোন জায়গা পর্যন্ত যেতে পারে। এবং আমি আপনাদেরকে বলি, যেভাবে বিদেশে বর্তমানে বাংলাদেশের রাজনীতি, পার্টিকুলারলি এই মুহূর্তে আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারা যা শুরু করেছেন ইউরোপ আমেরিকাতে, নির্দ্বিধায় করে বলতে পারি এরা বিপদে পড়তে যাচ্ছেন খুব শীঘ্রই। আমেরিকাতেও এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমি আপনাদেরকে বলে রাখি আজকে। এবং বিভিন্ন বিষয় আছে, এই রাজনীতি, এই মারামারি, বিদেশের এই যে নুইসেন্স এবং বিভিন্ন লতে এটা পড়বে এবং তারা এটাকে মানে যখন তারা গুরুত্ব দিবেন, অলরেডি আমেরিকাতে তারা গুরুত্ব দেওয়া শুরু করেছেন, 2 দিন পরে পরে রাস্তাঘাটে মারামারি, একে অপরকে মারামারি, মানে আমেরিকান বিষয় না আসারা বিদেশি এটাকে ট্রান্স আটলান্টিক এই জিনিসটাকে ইম্পোর্টিং ইনটু দি ইউনাইটেড স্টেটস and creating noise and problems and trouble for the American people, honestly speaking, those are living in the United States. So এটা তারা ভালো চোখে দেখবেন না বলে আমি নিশ্চিত করে আমি মনে করি, এবং এটা করা উচিত এবং এটা ঘটতে যাচ্ছে নিশ্চিত করে বলতে পারি। আর মধ্যপ্রাচ্যের এই বিষয়টা এখন আপনি দেখেন, আমি তো শুনে অবাক হলাম, তারা অপহরণ করে সৌদি আরবের মতো দেশে। কেন বিলিভ ইট, মানে এরা কতটা বেপরুয়া, এই মানুষগুলা কারা এরা আমরা জানতে চাই। আপনারা যারা মধ্যপ্রাচ্যের এখানে আছেন, সৌদি আরবের আছেন, আরব আমিরাতে বসবাস করেন, আপনারা আমাদেরকে একটু বলবেন মানে এরা কারা। আমি তো প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, প্রবাসীদেরকে নিয়ে আমি অনেক কথা বলেছি এবং আমার কথাগুলাই তো প্রবাসীদের মানে সমস্যার কথা, মানে যেগুলো এখন সব জায়গাতে শুনছি, সমস্যার সমাধান হয় না অনেকগুলার, বাট এইগুলাই তো আমি 8 বছর আগে শুরু করেছিলাম। এই যে প্রবাসীদের বিষয়গুলা, পার্টিকুলারলি মানে 1 লক্ষ টাকার ভিসা কিভাবে 8 লক্ষ টাকা হয়, মানে বিদেশে বাংলাদেশের হাই কমিশন এবং এম্বাসিগুলা সার্ভিসের ক্ষেত্রে, মানে এগুলো তো সবই আমার বক্তব্য, এগুলো আমি 8 বছর ধরে দিয়ে আসছি এই অনলাইনে এই কথাগুলো আজকে। এবং এরা কতটা বিপজ্জনক এবং বেপরুয়া, লেডিস এন্ড জেন্টলম্যান, যে এরা আপনার সেখানে গিয়ে অপহরণের মতো কাজ তারা করে এবং প্রবাসীদেরকে, এবং এটার যে মারাত্মক ইম্প্যাক্ট আসবে, আমি প্রবাসী যারা সাধারণ মানুষ আছেন যারা, আমি মনে করি, এবং বাংলাদেশের হাই কমিশন, আমি যদি বলি মানে এম্বাসি যেখানে আছে রিয়াদ বা জেডাতে বা দাম্মামে কনসুলেট আছে, আমি মনে করি আপনারা একটা লাইন চালু করবেন, একটা বিশেষ লাইন, যে লাইনে প্রবাসীরা ব্যক্তি বিশেষের সম্বন্ধে আপনার মানে কল দিবে, জানাবে যে এই অপরাধে সে যুক্ত, তার আইডেন্টিটি বা তার পরিচয়টা গোপন রেখে আপনারা সৌদি সরকারের সাথে এটা ডিল করবেন, বা আরব আমিরাত সরকারের সাথে বা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আপনারা ডিল করবেন। আমরা এই কাজটা চাই বাংলাদেশ সরকার যেন এটা করে থাকে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অ্যাবসলিউটলি। এটা কল্পনা করতে পারেন এরা কতটা বেপরুয়া। সৌদি আরবের মতো দেশে গিয়ে তারা অপহরণের সাথে মানে জড়িত। ক্যান ইউ বিলিভ ইট? এটা তো আনবিলিভেবল ঘটনা, এটা তো মানে চিন্তার বাহিরে। এরা কোনো বই নাই, এরা কি মনে করে এটা কি বাংলাদেশ? এটা দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এটা আমরা চাই, আমরা এই বিষয়টা, এবং এয়ারপোর্টের যেহেতু প্রবাসী নিয়ে শুরু করতে আমি শেষ করে দিই। এয়ারপোর্ট ব্যবস্থাপনা, যে সৌদি আরব থেকে যে 10 জন না 15 জনের লাগেজ চুরি হয়েছে, যেটা নিয়ে বর্তমানে শোরগোল, এটা একটা রিপোর্ট শুনলাম যে এদের লাগেজটা নাকি সৌদি গভর্নমেন্ট বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ চেক করেছে এবং তাদের লাগেজটা নাকি তারা সেখানে মালামাল সরিয়েছে, তারা নাকি মনে করেছে এটা তারা নিতে পারবে না, নিতে পারবে না, যারা আউটপাসের মাধ্যমে এসেছেন। আমি সত্যমিথ্যা আমি এটাকে ক্লারিফাই করতেছি না তাদের প্রবলেম, তবে এরা যদি না ঘটনা ঘটে থাকে, বাংলাদেশের এয়ারপোর্টে লাগেজ চুরি, লাগেজ কাটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কি আন্দোলন করে যাচ্ছি এবং আমরা জানি এগুলো। এবং আমরা থার্ড টার্মিনাল চালু হলে, থার্ড টার্মিনালে আজকে যে খবরটা হলো যে থার্ড টার্মিনাল টোটাল মানে ব্যবস্থাপনা বিদেশি লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে যাবে। অনতি বিলম্বে থার্ড টার্মিনাল চালু করার জন্য সরকারকে আমরা আহ্বান জানাই অতি তাড়াতাড়ি। যদিও শেখ হাসিনা এটা উদ্বোধন করে গেছেন, কিন্তু উদ্বোধন করলে কি হবে, এটা 25% কাজ রেখেই উদ্বোধন করে গেছেন শেখ হাসিনা। মানে উনি উদ্বোধন করেছেন এই জন্য এটা বলা বা এটা প্রতিষ্ঠা করা, বা উনি এই প্রজেক্টটা করেছেন এটার জন্যই। এটা পৃথিবীতে কোথাও আপনি পাবেন না। পৃথিবীতে অন্য জায়গাতে আছে উদ্বোধনের সাথে সাথে ফুল সার্ভিসে চলে যায় এটা।
কারণ এর আগে তারা সার্ভিস টেস্ট করে, তারা সপ্তাহ 2 সপ্তাহ মাসখানেক নিয়ে, এরপরে যখন এটা ওপেনিং করা হয়, আর এভাবে বাংলাদেশের মতো কেউ ওপেন করেও না, যে কোনো মানুষ এখানে মেয়র এই মানে এই অফিসার সেই অফিসার ইচ্ছা সে উদ্বোধন করে মানে চলে যায়। এটা কে করতে, বড় প্রজেক্ট হলে গভর্নমেন্ট আসে, আর না হলে এইটা এভাবে না, বাংলাদেশে উদ্বোধন করতে হয়। উদ্বোধন করতে গিয়েও এখানে শত কোটি টাকা কোটি কোটি টাকা তারা খরচ করে। এটা আজগবি কারবার, বাংলাদেশের পৃথিবীতে কোথাও আপনি এগুলো পাবেন না বাংলাদেশের মতো। এখানে বলে রাখি আমি আপনাদেরকে আজকে যে এইটা চালু হলেই আমরা মনে করি লাগেজ কাটা এবং লাগেজ চোরদের দৌরাত্ম্য কমে যাবে এবং সত্যিকার অর্থে পরিবর্তন আসবে। আমি সরকারকে আবারও আবেদন জানাচ্ছি, পোর্ট থেকে শুরু করে, গতকালকে আমি লাইভ দেখিয়েছি আপনাদেরকে, পোর্ট দিয়ে যাবেন, সাথে আরও কোনো টার্মিনাল আছে সেটাও দিয়ে যাবেন, বাংলাদেশ বিমানবন্দর ফুলি দিয়ে যাবেন, বিমানে আপনার বিদেশি ম্যানেজমেন্ট হায়ার করে দিয়ে যাবেন, বিশেষ করে ডিসিশন মেকিং এ সিইও এবং কয়েকটা পোস্ট আছে এবং মানে মার্কেটিং এর, এই দুইটাতে তখন এই যে বিমানের টিকিট নিয়ে দেয় দৌরাত্ম্য বা দুর্নীতি যেটা লুটপাট বর্তমানে হচ্ছে, এটা কমবে। রেলওয়েকে একটা ব্যবস্থা করে যান, গতকালকে বলেছি, আজকে আমি ডক্টর ইউনূস মানে গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি। গতকালকে আমি আপনাকে বলি যে আমাদের মানে প্রধান উপদেষ্টা মানে প্রেস মানে সচিব, ওনাকে বলা হয়েছে এই কথাগুলা, আমরা চাই যে আপনারা ডাইরেক্টলি এই কাজগুলো অন্তত এই বিষয়টা আপনারা করে যান। বাই দ্য ওয়ে, এখন আর সৌদি আরবের যারা এই অপরাধে যুক্ত, কোনো মার্সি নাই, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে যাচ্ছি এদের সৌদি গভর্নমেন্টের কাছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন আমি যে মানে জায়গাতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রবাসীরা, এবং আমি আবারও বলছি, যেভাবে অপরাধে যুক্ত হচ্ছে বাংলাদেশিরা, এটা যদি চলতে থাকে, একটা পর্যায়ে দেশ যে টিকে আছে গার্মেন্টস এবং প্রবাসীদের উপরে। গার্মেন্টসের ক্ষেত্রে কি, গার্মেন্টসের ক্ষেত্রে হলো এখানে কিছু লক্ষ লক্ষ মানুষ, মহিলারা কাজ করে, এটা জিডিপি বা দেশের আর্থিক মানে অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনায় অন্যতম একটা জিনিস। কিন্তু প্রবাসীরা সরাসরি দেশ চালায়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কেউ যদি আমার সাথে আসে তর্ক করতে, আমি মনে করি সে প্রস্রাব বা পায়খানা করতে পারে, যদি যুক্তি এবং এভিডেন্স সহকারে যদি তর্ক করতে চায়। এই দেশ চালায় প্রবাসীরা এই মুহূর্তে, এর বাহিরে বাংলাদেশের কিছুই নাই। এই খাতে যদি এই বিশৃঙ্খলা এবং এই ধরনের বদনাম আসে, যে কোনো সময় সৌদি আরব দ্য বিগেস্ট মার্কেট আমাদের মানে শ্রমিক পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি যারা যায়, এই জায়গাতে এই ধরনের জঘন্যতম অপরাধ শুধু বা আমি বলবো এদের পরিবারকেও দায়ী করা উচিত বাংলাদেশে এই কাজে যারা জড়িত আছেন, এবং এম্বাসি এবং হাই কমিশনার সহ কনসুলেট যারা আছেন তারা একটা বিশেষ লাইন চালু করেন এই অপরাধীদেরকে দড়িয়ে দেওয়ার। কারণ তারা এর একটা মাফিয়া বা সিন্ডিকেট সেখানে কাজ করে, যেখানে একজন মানুষ যদি নিরীহ মানুষ প্রতিবাদ করতে গেল তার অবস্থা থাকে, তারা মারপিট করে, এই ধরনের ঘটনা তারা এখানে ঘটায়। এটা একটা আনবিলিভেবল ঘটনা। এটা এম্বাসি এবং এদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার অনুরোধ জানাচ্ছি আমি। সেকেন্ড থিং হলো, ধরেন আজকে দেখলাম যে আপনার শেখ হাসিনার মানে যে শোনা মানে 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 শুনানি যে ঘটনা ঘটছে, সেটা হলো শেখ হাসিনার শোনার ঘটনাটা হলো যে শেখ হাসিনা বলছেন উনি বৈধ। আচ্ছা, উনি যদি বৈধ শোনা হয়ে থাকে তাহলে উনি কি উনার যে আয়কর রিটার্ন করেছেন এবং হলফনামা দিয়েছেন, নির্বাচনী হলফনামা, সেই হলফনামায় এই 837 বড়ি শোনার কথা উল্লেখ আছে কিনা? যদি থেকেই থাকে তাহলে সেটা ট্যাক্স পরিশোধ করেছেন কিনা? এই কোয়েশ্চন যদি মাথায় মানে আপনারা করেন এবং এটার সমাধান খুঁজতে যান, তাহলে শেখ হাসিনার এই শোনাটা মানে বৈধ না অবৈধ আপনি নিশ্চিত করে জানতে পারবেন, এবং এখানেই সমস্যার সমাধান আছে লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ উনি যে 837 বড়ি শোনা, আপনি কল্পনা করেন উনি ভোল্টে রেখে গেছেন, এতদিন পরে এটা কেন বাইর হলো? উনি বলছেন, উনি স্বীকার করেছেন এটা উনার শোনা। মাই কোয়েশ্চন ইজ টু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি যদি এটা নির্বাচন, যেহেতু এটা সম্পদ আপনার, আচ্ছা যদি সম্পদ আপনার, আপনি কি আপনার হলফনামায়, নির্বাচনী হলফনামায় সেটা উল্লেখ করেছেন কিনা? আর করে থাকলে ট্যাক্স হতে করতে, যেহেতু এটা সম্পদ, ট্যাক্স দিচ্ছেন কিনা? এটা সম্পদ, যেহেতু কয়েক কোটি টাকার সম্পদ, সেটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা যদি পাওয়া যায় তাহলে শেখ হাসিনার এই সম্পদ ডেফিনেটলি এটা লিগাল, এবং এটা সরকার অনতিবিলম্বে অবমুক্ত করে দেওয়া উচিত। যদিও উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার এই সম্পদ অন্য কেউ নিতে পারে না, এটা সিজ করার অধিকার সরকারের আছে এবং কোর্টের আছে। এটা হইতে পারে, অ্যাটলিস্ট আমরা এটা জানা দরকার, উনি যদি এটা নির্বাচনী হলফনামায় উল্লেখ করে না থাকেন এবং ট্যাক্স না দিয়ে থাকেন, আনডাউটেবলি এটা ইলিগাল, মানে আপনার এই প্রপার্টি বা ইলিগাল মানে আপনার সম্পদ হিসাবে, এটা মানে অবৈধ সম্পদ হিসাবে, মানে গোপন সম্পদ হিসাবে মানে ধরে নেওয়া হবে, এবং এটা দুদক দুর্নীতির মামলা রুজু করতে পারে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, যদি আইন নিজের হাতে চলে এবং আইন যদি ঠিক থাকে। এটাই আমার বক্তব্য এই জায়গায়। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা প্রথমেই বলেছি, বেগম খালেদা জিয়ার জন্য আমরা আমার পছন্দের একজন মানুষ, অনেস্টলি স্পিকিং। আমি মনে করি বিএনপিতে বেগম খালেদা জিয়া আর কেউ হতে পারবে না, আর জিয়াউর রহমান তো হতেই পারবেন না। এরা পরে উনি পরে বিএনপির কী অবস্থা হবে আমি জানি না, কারণ আমরা দেখতে পাচ্ছি খুবই দুঃখজনক
সো লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা শোনা কি দেখবে, শোনা কি দেখাবে? শোনা দেখানোর দরকার নাই, যেহেতু উনি স্বীকার করেছেন ব্রাদার, উনি তো স্বীকার করেছেন যে এটা উনার শোনা ছিল। সো এখানে তো খেলা শেষ, যেহেতু উনি বলেই দিয়েছেন। আমরা তো প্রথমে মনে করেছিলাম যে এটা কি কোনো সাবোটাজ কিনা, কারণ বাংলাদেশে বিশ্বাস করা কঠিন কে কোথায় কিভাবে কাজ করে, যে এটা কি মিথ্যা কিনা বা এটা কি গুজব কিনা, ষড়যন্ত্র কিনা। কিন্তু উনি নিজেই যখন স্বীকার করতেছেন এই শোনা উনার, উনি 1971-এর পর থেকেই শোনা জমানো। নাও দ্য বিগেস্ট কোয়েশ্চন হলো, যে কেউ বলার আগে এই শোনাটা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন কিনা তার হলফনামায়, নির্বাচনী হলফনামায়। অন টপ অফ ইট উনি ডিড শি পে ট্যাক্সেস, মানে imposed on this, because এটা তো কোটি কোটি টাকার মানে সম্পদ বা আয়কর, যেটাকে আমরা ইনকাম ট্যাক্স, যেটাকে এটা তো ইনকাম, এটা তো সম্পদ, এটার উপরে ট্যাক্স দিচ্ছেন কিনা। জাকাতের কথা নাই বললাম, যেহেতু জাকাত ধর্মীয় ব্যাপার, উনি জাকাত দিচ্ছেন কিনা, দিলে এটা প্রাইভেট দিতে পারেন উনি, কিন্তু ট্যাক্স দিচ্ছেন কিনা সরকারকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাই উনি নাকি চলে আসবে, উনি নাকি চলে আসবে না, উনি চলে আসবে না। গতকালকে রাত্রে আমরা বলেছিলাম যে আসাদুজ্জামান কামালকে আনার জন্য, বা উনি নাকি প্রত্যাবর্তন করবেন উনাকে ভারত। এটাই আশ্চর্য ঘটনা, এবং এটা আমরা দেখার বিষয় যে এটা কোথায় যায়। কেননা এটা শফিকুল এবং এখন পর্যন্ত কেউ প্রতিবাদ করে নাই ভারত, এই কথাটা ভারতও প্রতিবাদ করে নাই, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ আসে নাই, কিন্তু উনি বলেছেন তাকে দিয়ে প্রত্যাবর্তন শুরু। এবং এটা আমরা দেখার বিষয়, এটা আসলে সত্য কিনা, এবং এটা কোথায় শেষ পর্যন্ত, ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, শেষ পর্যন্ত কোথায় যায়, মানে ওনাকে প্রত্যাবর্তন করবে কিনা বা ফেরত দেবে কিনা। ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট মুভ বাই ইন্ডিয়া। আমি এটা আপনার গতকালকে রাতে বলেছিলাম যে এটা হইতে পারে আপনার আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, যে ডক্টর খলিল সাহেব যে ভারতে গেছিলেন, এটার ওয়াজ ইট দ্য পার্ট অফ দ্যাট ডিসকাশন আমরা জানি না, বাট এটা তো এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং এটা আমরা চাই অন্ততপক্ষে এই যারা এই ধরনের খুনের সাথে জড়িত, কোনো মার্সি তো তাদেরকে করতে পারবেন না। কারণ যে আচ্ছা, উইল ইউনুস বিকাম দ্য technocrat prime minister after next election? Technocrat prime minister, most unlikely, because দল গেলে কোন দল তাকে প্রধানমন্ত্রী হিসেবে রাখবে না। তবে নিশ্চিত করে বলতে পারি আমি যে why do you believe ডাস্টবিন শফিক? No, এটা আপনাদের বাসায় উনি ডাস্টবিন শফিক, কারণ উনি কেন ডাস্টবিন শফিক এটা আমরা জানি, আপনারা কেন এটা উনাকে বলেন। তো উনি বলেছেন, আচ্ছা বলি, মানে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হবেন, তবে মানে করা হবে দল গেলে, বিএনপি বা জামাত গেলে। তবে উনি যে সরকারের পার্ট হতে পারেন, ইট ইজ অলমোস্ট সার্টেইন। জামাত গেলে হি উইল বি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, নিশ্চিত করে বলতে পারি আমি আপনাদেরকে, কারণ এটা তারা পরিকল্পনা করেছেন, আমি শুনেছি। বিএনপিতে এটা বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, নিশ্চিত করে বলতে পারি আপনি এটা হবে আজকাল পরশু। কিন্তু এর পরবর্তী সময় আমি জানি না সেটার ডিসিশন কারা নেবেন, কেননা এখানে অনেক মানুষ আছেন যারা এখনো বিএনপির কোর বিএনপির বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপির মানে আদলে মানে চলতে ইচ্ছুক না অনেকেই। দ্যাটস আ বটম লাইন। এটা হলো মানে বাস্তবতা। যুক্তরাষ্ট্র পরিকল্পনা কি? ইন্ডিয়ার চোখ দিয়ে ব্যবহার বাংলাদেশ দেখা, বাংলাদেশের মানে ইন্ডিয়ার চোখ দিয়ে যুক্তরাষ্ট্র দেখা, এটা ইটস ওভার রাইট নাও। দে ডোন্ট ডু ইট এনিমোর। এটা এবং ইটস ক্লিয়ার, এবং এটা আর কখনোই ঘটবে না, এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা। এবং প্রতিক্ষেত্রে যা দেখতেছেন বর্তমানে, ডক্টর ইউনূস যতদিন আছেন, ইটস নট পসিবল। এটা অন্য লেভেলের কাজ, ওইটা অনেকে আমরা বুঝতে পারবো না এটা কোন লেভেলে কাজ হচ্ছে বর্তমানে। কিন্তু এর পরবর্তী সময়ে ভারত, বিশেষ করে যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থাকা অবস্থায় আরও 3 বছর আছেন, ওনারা কী করবেন আমরা জানি না। তবে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, ডেমোক্র্যাটসরা যদি ক্ষমতা আসে, এটা পসিবল না, এটা হবে না কখনো। এখন ভবিষ্যতে মানে যারা ক্ষমতা আসবেন তারা কিভাবে চলবেন আমরা জানি না। তবে ভারতের চোখে বাংলাদেশকে দেখার যে স্ট্র্যাটেজি, সেটা ইজ গন, ইটস ওভার, ইটস নট গোয়িং টু হ্যাপেন এনিমোর। এটা মাঝখানে ঘটেছিল প্রায় 8 বছর, এটা যে কোনভাবেই ভারত উদ্ধার করে ফেলছিল এই ঘটনাটা, কিন্তু এখন আর এটা সম্ভব না। ভারত নিজেরাই যুক্তরাষ্ট্রের মানে পলিসির কারণে নাজেহাল অবস্থা আছে, এর মধ্য দিয়ে কোনো কিছু আর সম্ভব না, এবং এটা মানবে না তারা, এবং পৃথিবী কেউ মানবে না। কেননা মনে রাখবেন, টোটাল জিও পলিটিক্স মানে উল্টে গেছে। যখন এখানে ঘুরে ফিরে পাকিস্তান চলে আসে, সৌদি আরব চলে আসে, তুরস্ক চলে আসে, এটা দেখেন গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প যে 19টা দেশের উপরে মানে গ্রিন কার্ড হোল্ডারদের ভিসা রেস্ট্রিকশন বা এদের গ্রিন কার্ড বাতিলের পরিকল্পনা নিয়েছেন বা রেস্ট্রিকশন নিয়েছেন, বা মানে ইমিগ্রেশন বন্ধ করে দিবেন। এর মধ্যে পাকিস্তান কিন্তু নাই, আফগানিস্তান ঠিকই আছে, পাকিস্তান নাই। তো বোঝা যাচ্ছে যে পাকিস্তানের পলিসি এই মুহূর্তে অন্য লেভেলে চলে গেছে, এবং পাকিস্তানের পলিটিশিয়ানস যারা আছেন তারা এই ক্ষেত্রে সাকসেসফুল। তবে লেটস নট ফরগেট অর নিড টু মেনশন দ্যাট দিস
it is a dynasty protha in Pakistan too. These are same thing that we are facing in Bangladesh. I mean, these guys are very, very corrupted as well. Like Nawaz Sharif poribar এবং আসিফ আলী জারদারি, the president of Pakistan right now. আপনি বেনজির ভুট্টোর মানে স্বামী, this guy, আপনি জানেন না যে উনি যখন আপনার এখানে একটা মানে যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স এজেন্সি তার একজন ইন্টারভিউতে বলেছিল, যিনি খাস করে দেখা করেছেন নওয়াজ শরীফের সাথে, উনি বলছিলেন, উনি একজন সিআই অফিসার, যে আমি যখন দেখা করতে গেলাম মানে দুবাইতে গেলাম দেখা করতে, যখন উনি I cannot do it, Fadin. You're going to give me 10 minutes right now. Yeah, thank you. Sorry about that, Fadin. মানে উনি দেখা করতে গেছেন, সিআই অফিসার, উনি বলছেন উনি পাকিস্তানের বেনজির ভুট্টোর সাথে দেখা করতে গেছেন while she was on exile, like in exile in Dubai, right? Or Dubai means Arab Emirates. আপনার উনি বলছেন যে উনার বেনজির ভুট্টো উনার যে $5 million এর বাড়িতে উনি থাকেন, মানে দুবাইতে মানে থাকতেন ওখানে। তো উনার স্বামী আসিফ আলী জারদারি, যিনি বদলুক, উনি কি করছেন, উনি ব্রেন্টলির কালেকশন ছিল তার দুবাইতে। আমি বলি আপনাদেরকে, শুনুন, একদম বাস্তব, আমি আপনাকে ফুটেজ দেখাতে পারবো, এটার ফুটেজ দেখাতে পারবো আমি আপনাদেরকে, সে অফিসার। সো উনি বলছেন যে আপনার যে ব্রেন্টলির কালেকশন ওনার, তো বেনজির ভুট্টো ওনার সামনে বলতেছেন সে যদি আর একটা মানে ব্রেন্টলি কিনে নিয়ে আসে, মানে আমি তাকে মানে মেরে ফেলবো, মানে এভাবে উনি বলতেছেন আর কি, মানে ওনার মানে রাগ করে যে আর যদি নিয়ে আসে এভাবে মানে ব্রেন্টলি, অর্থাৎ ব্রেন্টলির কালেকশন। কল্পনা করেন যখন ইমরান খান বা সম্ভবত বা নওয়াজ শরীফ, সরি পারভেজ মুশারফ তখন ছিলেন, পারভেজ মুশারফ তখন মানে প্রেসিডেন্ট ছিলেন সম্ভবত, তো উনি বলছেন যে আমি দেখা করতে গেছি, যেহেতু উনি ইনরমিন বিভিন্ন কারণে, তো যেহেতু তাদের তো যোগাযোগ থাকে সবসময়, উনি বলছেন যে দেখেন, এবং আমি আপনাদেরকে যদি বলেন আপনারা আমাকে মনে করিয়ে দেন, আমি আপনাদেরকে দেখাবো এই ক্লিপটা, এবং দিস ইজ সিরিয়াস অফিসার উনি। তো উনি মানে বর্তমানে পডকাস্ট করেন এবং বর্তমানে ভেরি পপুলার অন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে যায় উনি। তো শুনেন, উনি বলছেন যে মানে বেনজির ভুট্টো রাগ করে বলতেছে আর যদি একটা ব্রেন্টলি কিনে নিয়ে আসে, রাইট, তাহলে আমরা মানে উনাকে আমি আর গড়ে ঢুকতে দেবে না। অর্থাৎ সে প্রতিদিন নাকি কয়েকদিন পরে পরে ব্রেন্টলি কিনে নিয়ে আসে আসিফ আলী জারদারি, যখন শি ওয়াজ ইন এক্সাইল ইন আরব আমিরাত। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, হাউ মাচ করাপ্টেড দে আর। প্রশ্ন উঠতেছে যে করাপশন ইজ এ প্রবলেম ইন পাকিস্তান ও বাংলাদেশ টু। নাও দ্য কোয়েশ্চন ইজ যে সে কতটা করাপ্টেড হতে পারে যে ব্রেন্টলির কালেকশন নিয়ে আসে, মানে কিনে নিয়ে আসছে, এবং তার বাড়িতে দুবাইতে ব্রেন্টলির কালেকশন। কতটা করাপ্টেড এই পরিবারগুলা, এবং এক একটা দেশটাকে, এবং সিরিয়াস সম্ভাবনার এই দেশ পাকিস্তান, এদেরকে কিভাবে তারা মানে কুক্ষিগত করে রেখেছে মানুষকে, এবং করাপশন কোন লেভেলের পাকিস্তানে আছে, জাস্ট আপনার এই কোন লেভেলে আছে আপনি কল্পনা করেন তারা। তো এখানে যদিও এই মুহূর্তে এই নওয়াজ শরীফ পরিবার, বা আপনি যদি বলি আসিফ আলী জারদারি যেহেতু প্রেসিডেন্ট, এরা একটু ভালো পজিশনে আছে, কেননা এটা এই ভালো পজিশনের অর্থ হলো ইমরান খানের রাজনীতি চিরদিনের জন্য শেষ হয়ে গেছে, ইটস ওভার রাইট নাও, ইটস গন। আর এই উনি ফিরতে পারবেন না, কেননা আর্মি রিঅকুপাইড এন্টার পাকিস্তানি মানে পাওয়ার অ্যান্ড গভর্নমেন্ট, সো দ্যাটস হোয়াট ইট ইজ। এটা মানে শেষ। এবং সেদিন ইন্টারভিউতে একজন বলছিল পাকিস্তানের রাজনীতির একটা, যেহেতু উঠলো আমি কথাটা বলে রাখি আপনাদেরকে, যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কোনো ডিসিশন নেওয়ার আগে পাকিস্তানের মানে আর্মি মানে চিফ অফ মানে আর্মি যিনি মানে আসিফ মনির বদলুকে রেখে জিজ্ঞেস করার আগে একটা ডিসিশন উনি নিতে পারেন, অথচ প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু উনি মানে ডিফেন্স মিনিস্টার। এটা একটা উদাহরণ দিলাম আর কি, যে কিভাবে মানে দেশটা, যদিও পাকিস্তান আর্মি এবং পাকিস্তানের এই গভর্নমেন্ট যে কোন কারণে হোক না কেন, দে আর ইন এ বেটার পজিশন অ্যাপার্ট ফ্রম করাপশন, দে ডুইং ফ্যান্টাস্টিক জব, পার্টিকুলারলি জিওপলিটিক্সে তাদের যে রোল এখন এই মুহূর্তে, তাদের যে রোলটা, এবং দে আর প্লেইং পিভটাল রোল ইন দিস রিগার্ড। এবং আই এম সো প্লিজড বিকজ তারা অ্যাটলিস্ট বিভিন্ন কারণে আমরা এটার মানে ফল বুক করতেছি মানে আমাদের স্থিতিশীলতার জন্য এবং অন্যান্য ক্ষেত্রে, এবং ইটস এ সিগনিফিক্যান্ট মুভ বাই পাকিস্তানি ডিপ্লোম্যাটস ও পাকিস্তানি গভর্নমেন্ট আনডাউটেবলি, বাট করাপশন ইজ স্টিল দেয়ার অ্যান্ড ইটস এ সিরিয়াস করাপশন। তবে এই করাপশন ততটুকু না যতটুকু বাংলাদেশের মানে রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিবিদরা করেছেন। বিগত 30 বছরের ভিতরে পাকিস্তানের কোনো রাজনীতিবিদ $1 বিলিয়ন পাচার করেন নাই পাকিস্তান থেকে, $1 বিলিয়ন। এটা আমি গ্যারান্টি দিই, আমি জেনেই বলছি আপনাদেরকে, বিগত 30 বছরের ভিতরে পাকিস্তানে কোনো রাজনীতিবিদ $1 বিলিয়ন মানে এই লেভেলের
মানে টাকা পাচার করে নেয় পাকিস্তান থেকে। ইয়েস করেছেন 300 মিলিয়ন 400 মিলিয়ন 500 মিলিয়ন। পাকিস্তানে কোনো রাজনীতিবিদরা বিশাল বড় ধনী লোক না পৃথিবীর কোথাও। আপনি গিয়ে দেখবেন যারা রাজনীতিবিদের কথা বলছি, যেভাবে আমাদের সামিট গ্রুপের আজিজ খান রাইট, আমাদের আপনার এই যে আমার ব্যাংক ডাকাত মানে হাসিনার ডান হাত, শেখ হাসিনার ডান হাত এসালম $20 বিলিয়ন পাচার করেছে। এটার দ্বারে কাছেও নাই পাকিস্তান। আপনি কল্পনা করতে পারেন, মানে জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট লিসেন জেন্টলম্যান, কত বড় একটা দেশ পাকিস্তান, সুপার পাওয়ার ইন টার্মস অফ মিলিটারি ক্যাপাবিলিটি। সেই দেশ দুর্নীতিতে মানে দুর্নীতি আছে, অথচ এই দুর্নীতি না। এখন এই সিআই অফিসার ভদ্রলোক, if he knows about the corruption about Bangladeshi politicians, this guy will be collapsed. মানে if he come to, honestly speaking, if somehow he comes to know that, right? যে ওই লেভেলটা উনি বলতেছেন যে ইটস আনবিলিভেবল অ্যামাউন্ট অফ মানি। 5-6টা 2-3টা ব্রেন্টলি আছে ওনার, আর 2-1টা গাড়ি আছে। এটা উনি আশ্চর্য হয়েছেন। কিন্তু উনি যে এসালম আর আপনার সালমান এফ রহমান আর বসুন্ধরা বলেন, আর আমাদের কি আরেকটা আছে ওই যে আপনার এই যে সামিতের আজিজ খান, এদের দুর্নীতি উনি শুনেন যদি, আশ্চর্য ঘটনা। মানে এরা তো মানে এরা মারা যাবে, মানে এরা হয়তো মানে এই মানে যদি এরা কিছুই না, তার দেশের কিছুই না, কিন্তু ওনারা শোনার পরে ওনারা মানে হার্ট অ্যাটাক করতে পারে এটা শোনার পরে। এটা তো জানে না, এটা নিশ্চয়ই মানে যদি হয়তো বা জানে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু যখন অ্যাড্রেস করা হবে তাদের সামনে, দিস গাইজ দে উইল বি সারপ্রাইজড এন্ড সিরিয়াসলি সারপ্রাইজড। মানে এই লেভেলের দুর্নীতিটা বাংলাদেশ থেকে হচ্ছে। আপনি কল্পনা করেন, এই যে একটু আগে আমি দেখলাম, মানে আমি লাইভে আসার আগে দেখলাম আপনার সেই মানে ওই যে বলছে না আমি কি মানে সারাফাত জানি আমি ব্যাংক খাওয়ার দ্বারাপাত, মানে আছে পদ্মা ব্যাংক প্রায় 2,000 কোটি টাকার প্রায় 4,000 কোটি টাকার জন্য তারা তাকে দায়ী করেছে, এবং একটু আগে মামলা করেছে তারা সেই সারাফাতের বিরুদ্ধে, বুঝছেন? ওই যে এই যে নাম কি তার, কি সারাফাত, ওই যে বলে গেলাম তার নামটা, এ ভদ্রলোক। আমি দেখলাম যে কিছুদিন আগে নাগারুক টিভি তো আসছিল, আইসা বলছে সে কিছুই করে নাই, সে খুব ভালো লোক, ভদ্রলোক, কিন্তু তার বিরুদ্ধে পদ্মা ব্যাংকের যিনি কর্ণধার ছিল। এই হলো রাজনীতি, মানে আপনার এই করাপশনে এই উপমহাদেশের। দিস ইজ আনবিলিভেবল। ভারতে এখন আপনি দেখবেন, অর্থাৎ বিদেশে টাকা পাচার করতে ভারতের রাজনীতিবিদরা ওই উঠতে না। তবে দেশের ভিতরে নরেন্দ্র মোদী ওনার যে বলয় যেটা মানে উগ্রবাদ ধর্মের নামে যারা সাপোর্ট দেন, তারা ভারতে ধরেন আদানি গ্রুপ, এরা তার সমর্থক বা বিজেপির একজন ফিন্যান্সার, এরা বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্ট পাচ্ছে, কাজ পাচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু টাকা পাচার করে বিদেশে নিয়ে গিয়ে আপনার বাংলাদেশের বাহিরে এশিয়ার মধ্যে একটা দেশও নাই। আপনার শ্রীলঙ্কার কোনো পলিটিশিয়ান দেখাতে পারবে না $500 মিলিয়ন মানে বাইরে নিছে, $500 মিলিয়ন কথা বলছি। নেপালের দেখাতে পারবেন না, ভুটানের দেখাতে পারবেন না, মিয়ানমারের তো নাই, যারা টাকা পাচার করতেই পারে না, পাকিস্তানের মতো দেশের নাই। এবং আপনার দেশ বাংলাদেশ, প্রিয় মানে বাংলাদেশি পিপল, লেডিস এন্ড জেন্টলম্যান, কল্পনা করেন আপনার দেশ কোথায় গিয়ে পৌঁছেছিল। বিলিয়ন ডলার্সের নিচে নাই কোনো হিসাব। $234 বিলিয়ন পাচার করেছে বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার। ইমাজিন দ্যাট। $20 বিলিয়ন পাচার করেছে এসালম একা। এবং এই যে বেনজির আছে, বেনজির প্রায় কয়েক হাজার কোটি টাকার মালিক, এবং কয়েক হাজার কোটি টাকা সে পাচার করেছে বাংলাদেশ থেকে। অর্থাৎ লুটপাট কাহাকে বলে, কত প্রকার ও কি পৃথিবীতে দেখতে চান আপনি, you should not go anywhere. Come to Bangladesh. See the corruption, level of corruption in Bangladesh and looting of the treasury or people's wealth. By পাকিস্তান থেকে বাংলাদেশি ট্যাঙ্কে আনার করার চুক দিয়ে করা ভালো না। পাকিস্তান নিজেও ট্যাঙ্কের ক্ষেত্রে, আমি জানি না আপনার কথাটা বুঝতে পারতেছেন, আমি এতটুকু আমি আপনাদেরকে বলি। তো এই হলো বর্তমান বাংলাদেশের। তো শেখ হাসিনা উনি বিষাদগার করতেছেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেউ যদি থেকে থাকেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে উনি ওনার স্বর্ণ নিয়ে গেছে, ওনার আফসোস এবং ওনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। I understand, but why don't you tell us that did you obtain it legally? How did you obtain it? মানে this like amount of golds, right? বলেন আপনি আমাদেরকে কিভাবে আপনি, যদিও স্বর্ণ অর্থাৎ সোনার সাথে আপনাদের সম্পর্কটা ভালো। আপনার ভাই উনি বিয়ে করেছিলেন যখন মানে অনাহারে অর্ধাহারে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছিল, সেই দুর্ভিক্ষের সময় সোনার মুকুট পরে বিয়ে করেছিলেন, এটা তো আমরা জানি, রাইট? আমরা কথা বলতে চাই না আপনার বাবাকে নিয়ে, ঠিক আছে, কিন্তু আপনি ইজ ফর গুড। আচ্ছা, তো আপনি আমাকে বলেন তো যে এই সোনাটা আপনি এতদিন ধরে এখানে মানে রেখে গেলেন, আপনি 837 বড়ি, যেই সেই সোনা, was it obtained legally? Tell us.
Did you pay taxes? Number one, আপনি কিভাবে পেলেন এবং ট্যাক্স দিয়েছেন কিনা, নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছিলেন কিনা। যদি এটা নিশ্চিত করতে পারেন শেখ হাসিনা, আমি আজকে আপনার শোনার জন্য, শোনা নয় মানে আপনার শোনার জন্য, গোল্ডের জন্য আমি প্রতিবাদে নামতে চাই। আমি নামতে চাই, আমি আপনার জন্য প্রতিবাদে নামতে চাই মাননীয় মানে সাবেক প্রধানমন্ত্রী, এভাবে বলি উইথ ডিউ রেসপেক্ট। আমি প্রতিবাদ করতে চাই আপনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে বলছেন আমার ভাই, বলেন আমি প্রতিবাদে নামতে চাই। কেউ আছেন কিনা আওয়ামী লীগের নিশ্চিত করতে পারবেন যে ওইটা লিগালি অবটেইনড বাই হার, রাইট? যদি এটা হয় এবং উনি নির্বাচনী হলফনামা উল্লেখ করেছেন যে আমার এই প্রপার্টিটা এখানে মানে লকারে বা যে কোন জায়গাতে সেফে আছে, উনি কি উল্লেখ করেছেন কিনা এটা আমরা জানতে চাই। হাসিনা করবে ট্যাক্স পে, আচ্ছা আপনি বলছেন যে সে করবে না, আপনি বলেন, আমি জানতে চাই। এখানে কেউ থাকলে আমাকে বলবেন। যদি না করে থাকেন, ইট ইজ ইলিগাল and the government did the right thing. It's supposed to be seized and the government did the right thing. They seized this, right? এখন আপনি আমাকে বলেন এর বাহিরে আর কোনো তর্ক চলে না। এই দেশ তো ন্যূনতম আইন কানুন নিয়ম তো মানতে হবে, তাই না? শেখ হাসিনার জন্য তো আর মানে 837 বড়ি স্বর্ণ ওইটা মানে গোপনে থাকবে, এটা কেউ জিজ্ঞেস করতে পারবে না, এটা তো হবে না। আইন তো সবার জন্য সমান হয়। শেখ হাসিনা তো বলছেন আইনের বিরোধী কাজ করেছে, ক্যাঙ্গারু কোর্ট করেছে, আইন মানে নাই। I understand. But tell us about your properties, this gold. Did you obtain legally? Did you pay taxes? Did you mention this one in your electoral form that you filled it up? Did you do that? If not, it is illegal and the government did the right thing. That's it. এখন কোনো কথাই নাই, চুর তো চুরই থাকে। না না না, আমি বলছি আপনারা, আমি ধরেন আমি একজন সিটিজেন, don't take me right now Awami League hater or something like that. I'm not an Awami League hater, but what I do is that we try to talk right thing. তো আমার প্রশ্ন হলো এই জায়গাতে আওয়ামী লীগের যদি কেউ থেকে থাকেন, ভাই চোরদের বয়কট করেছি আরো 1 বছর আগে, আচ্ছা দ্যাটস ফাইন, থ্যাংক ইউ সো মাচ, উই ডিড দ্য সেম থিং। বাট আমার প্রশ্ন হলো আপনি যে কথা বলছেন এবং এই যে আওয়ামী লীগের লেসপেন্সাররা দেশে বিদেশে গেল শুনানি গেছে, আপনারা আমাকে বলেন এটা কি লিগালি যদি হয় থাকে আমাকে জানাবেন, প্রমাণ দিতে পারলে আমি শেখ হাসিনার শোনের জন্য মাঠে নামতেছি, প্রতিবাদের জন্য নিশ্চিত করে বলতে পারি আমি I would going to do that. Can you do that? Can you prove that it was obtained legally? If not, shut your mouth. That's the bottom line. Shut your mouth. You are a thief. You are a thief. You are all thieves. You stolen people's property and put in a locker. That's what it is. এর বাইরে আর কোনো কিছুই নাই, রাইট? মৌলবাজার থেকে বলছি, ট্যাক্স ওই বড় লোকদের জন্য না, ট্যাক্স হচ্ছে আমাদের জন্য এই সেই। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা একটা দেশ এভাবে চলতে পারে না। আর কত এই দেশটাকে নিয়ে খেলবেন আপনারা বলেন? প্রতিদিন এসে 1971, 72, 75 নিয়ে ঝগড়া করেন। আমরা বলছিলাম, গতকালকেও বলছি, আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে শব্দ উল্লেখ করা উচিত নয়। আপনার মুখে মানায় না। কেন মানায় না আমি আপনাদেরকে বলি। 1971 পরে আজকে 54 বছর আপনারা বীরঙ্গনাদের সংখ্যা বের করতে পারেন নাই, কতজন মানুষ শহীদ হয়েছে এটা বের করতে পারেন নাই, রাজাকার কতজন ছিল প্রকৃত অর্থে এটা বের করতে পারেন নাই, যুদ্ধাপরাধী কে ছিল, কিভাবে ছিল এটা বের করতে পারেন নাই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কিছু নিরপরাধ মানুষকে খুন করেছেন, বিচারিক বা যেটাকে জুডিশিয়াল কিলিং আমরা বলি, করেছেন আপনারা। রেজাল্ট তো পাইছেন তো, পাবেন। যারাই এই কাজ করেছেন তারা প্রত্যেকেই পাবেন। আপনারা বলেন এখন এসব মুক্তিযুদ্ধ 54 বছর পরে এই যে একটা ফজু পাগলা মানে বিএনপি তাকে নমিনেশন দিয়েছে, এবং আমি আপনাদেরকে বলি, আমি একটা স্ট্যাটিস্টিক্স বের করেছি, এভারেজ 25% ভোট বিএনপির জন্য হারাম হয়ে গেছে ফজু পাগলার কারণে। ফজু পাগলা 25% ভোট যেটা বিএনপিকে মানুষ দিত নষ্ট করে ফেলছে তার এই ব্যবহারের কারণে। 54 বছর পরে স্বাধীনতা এসে মানে নতুন প্রজন্মের এই মানুষদেরকে রাজাকারে বাচ্চা বলে গালিগালাজ করে। এটা কতটুকু আমরা, এবং এই যে আপনারা, এবং এই যে বাউলের কথাই বলি, আজকে বাউলের কথাটা আমি বলি, আমি বাই দ্য ওয়ে বলে রাখি, গাইজ ডু নট সাবস্ক্রাইব করবেন চ্যানেল ইউএস বাংলা এবং সাথে থাকবেন, এটা অনুরোধ আপনাদেরকে। এটা কেন করেন আমি জানি না, আপনারা এটা করা উচিত বলে আমি মনে করি। আমিও বলতে চাই না বেশি, বাট বলা উচিত, কেননা আমরা, এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা এই যে বাউলের ঘটনা দেখেন, সূরা নাস বলে, মানে এই যে সূরা নাস বলে সে যেভাবে করতেছে, দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। আমি আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকাতে, আসুন আপনি প্রেসিডেন্ট ট্রাম্প হি ইজ ট্রাইং টু মেক ইট অ্যাজ এ খ্রিস্টান নেশন, অর্থাৎ ধর্মটাকে উনি মনে করেন যে উইচ শুড বি এস্টাবলিশড ইন গভর্নমেন্ট লেভেল। আমেরিকা ইজ এ সেকুলার কান্ট্রি বাই দ্য ওয়ে। সো আপনি দেখেন ধর্ম কতটা রেসপেক্ট, he's showing the respect to the religion. He thinks religion is the ultimate solution for everything. Think about that. And yet
বাংলাদেশে 92% মুসলমানের দেশে মানে বলে কি নাচ, খালি বলছে নাকি নাচ করতে। এ লোক এখনো সুস্থ আছে, ভালো আছে, এটাই তো আমি খুশি হয়েছি তাকে দেখে। যদিও আমি মনে করি তৌহিদি জনতার নামে একটা জনতা বের হয়েছে উগ্র। আপনারা এই কাজগুলা করতে যাবেন না, করলে কি হবে, দেশের বদনাম নিয়ে আসবেন আপনারা। এই কাজগুলা করে এটাকে বিশ্ব হেডলাইন করবে, কারণ ভারতীয় মিথ্যাবাদী মিথ্যাচার মিডিয়া, শেখ হাসিনার পয়সা এখন চলা, এরা সবাই বসে আছে, একটা ঘটনা পাবে এটাকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবে, পুলিশে দিবেন অলওয়েজ। Catch them behind the camera, hand it over to the police. That's what it is. You should not, take laws in your own hands. You should not do that. That's not how you should do that. এগুলা করবেন। এই যে সে করেছে বাউল, জানেন তো আপনারা, মাইন্ড করবেন না, লেখাপড়া না জানা, মূর্খ, যার নাই কোনো গতি, তার হচ্ছে হোমিওপ্যাথি। এইভাবে বাউলরা বেলা একটা কিনে শুরু করলো সাদা কাপড় টাপড় পরে, এই দৌড়াদৌড়ি এদিকে যায়, গাছের জঙ্গলে মাজারে টাজারে, সে বাউল। প্রকৃত বাউল যারা আছে এরা তো শাহ আব্দুল করিমের মতো বাউল। উনি ধর্মকে প্রচার করেছেন বাউল গানের মধ্য দিয়ে। দেখেন আপনি, আচ্ছা বুটুই আছে আওয়ামী লীগের, আচ্ছা আমি বলি, আপনি মানে শাহ আব্দুল করিমের মতো মানুষ যিনি ধর্মকে প্রচার করেছেন গানের মাধ্যমে, দেখেন আপনি তার গানগুলো শুনেন, সিলেটেরই লোক। এর জন্য আরো একটা অনুরোধ করে যাই, কিছু মনে করবেন না, যদি আমি সিলেটের উপরে চলে যাই এভাবেই, একদম ঠিক বলেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার রাফসান সৌরভ। আমি একটা জিনিস বলি, বাউলের মধ্যে যারা সিলেটি আছে আপনি দেখেন তাদের ব্যবহার, তাদের গান, তাদের কথাবার্তা, ধর্মটাকে সবসময় তারা প্রাধান্য দেয়। আর অন্যান্য এরিয়ার কিছু বাউল আছে, এগুলা তো আল্লাহ কথা জানেও না, কে সৃষ্টি করেছে সেটাও জানে না, আন্তর্জাতিক মানে রাস্তার ঠুকাইদের মারাত্মক অবস্থা। এরা বাউল নয়, এরা এক ধরনের গাঁজাখুর, মদ খায়, এবং ওই যে বললাম না ইফটিজার, এবং ওই যে মেয়ে পুরুষ একসাথে হইয়া যত ধরনের মানে বাজে কাজ আছে এরা এগুলা করে, বাউল। এরা কোনো বাউল না, বাউলের নাম এরা ফাউল। এবার এদেরকে বিশ্বাস করবেন না, এদেরকে কখনোই এভাবে দিবেন না। তবে আইন নিজের হাতে তুলে নিলে বদনাম হবে। আরো আমি আশ্চর্য হয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের মানে অবস্থান দেখে, মানে রীতিমতো সংবাদ সম্মেলন করে বাউলের পক্ষে। এগুলা করতে পারবেন, কিন্তু ভোটে মানুষ দেখিয়ে দিবে বাউলকে নিয়ে রাজনীতি করার ফল। এই ভোট আগামীতে আসতেছে, ভোটে কিন্তু মানুষ দেখিয়ে দিবে আপনার কথাটা আপনার পক্ষে গেছে, বাংলাদেশের মানুষের পক্ষে, বিবেকের পক্ষে কথা বলছেন না বিবেকের বিপক্ষে, বিবেক মানে এর বিপক্ষে কথা বলছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিবে। এটা কোনো কথা? একটা স্টেটমেন্ট দিলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, পুলিশে যান, এটাকে নিয়ে আমরা অসাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক, আমাদের দলে জায়গা নেই, কি অবস্থা। কিন্তু বাউল যে কত বড় অপরাধ করলো এটা নিয়ে আপনার কোনো কথা নাই। দ্যাটস নট ফ্রিডম অফ স্পিচ। আমি যদি পোপকে নিয়ে বিশ্রী কথাবার্তা বলি আমেরিকাতে, এরা কি বসে থাকবে আমার বিরুদ্ধে? যারা খ্রিস্টান লোক আছে তারা কি বসে থাকবে? তাদের ধর্মানুযায়ী আমি আঘাত আনবো না? আমি যদি এখন খ্রিস্টানিটি নিয়ে কথা বলি, ইজ ইট রাইট টু ডু? নো, ইটস নট। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, লিসেন এন্ড জেন্টলম্যান। আমেরিকাতে এখন আপনি পার পাবেন না, আর বাংলাদেশের মতো দেশে। এই জন্য বলছি যে অপরাজনীতি আর মূর্খতা রাজনীতিতে কোন পর্যায়ে গেছে আপনি দেখেন। এবং আমার সবচেয়ে দুঃখ লাগে, লিডিস এন্ড জেন্টলম্যান, আপনারা এত মানুষ এখানে আছেন, দুঃখের কথা বলি, আমরা একে অপরকে জঙ্গি বানানোর চেষ্টা লিপ্ত। এটা যে পৃথিবীতে, এবং এই যে আওয়ামী লীগের এরা বিভিন্ন দেশে গিয়ে, ডক্টর ইউনূস উনি নিউ ইয়র্ক টাইমসের সাথে সাক্ষাৎকারে উনি বলছেন, আমারে বলে আমি নাকি মানে জঙ্গি, বা ওনাকে বলছে উনি তালেবান, বলছে আমার দাড়ি নেই বিকজ উনি তালেবান, এই সেই দিস উনি বলছেন হোয়াট আ শেম ফর দ্য ন্যাশন অ্যান্ড বাংলাদেশি পিপল। আমরা একে অপরকে জঙ্গি বানাচ্ছি, আমরা বলছি এগিয়ে, মানে এটা কল্পনা করেন আমরা দেশটা কোথায় যাচ্ছে এই অপরাজনীতির কারণে, কোথায় আমরা বসবাস করি। এবং এই দেশকে নিয়ে এই রাজনীতিবিদরা, এই ফেইল পলিটিশিয়ানস এবং পলিটিক্যাল ব্যবস্থা কি ধরনের খেলছে আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। Unthinkable, ladies and gentlemen. That's what I would like to make this point before you, ladies and gentlemen. Patterson and যে বাংলাদেশ কমিউনিটি খুব খারাপ অবস্থা, মানে আপনি শাহ আমার একটু বলেন তো প্যাটারসন বাংলাদেশে কি হয়েছে, মানে একটু আপনি খুলে বলেন। এটাই চলছে বর্তমানে, যে আমরা একে অপরকে বানাচ্ছি। এটা পৃথিবীতে ভারতের ভিতরে নাই, পাকিস্তানিদের ভিতরে নাই, আফগানিস্তানের ভিতরে নাই, কিন্তু বাংলাদেশিদের ভিতরে আছে। ইটস এ শেম, ইটস এ ডিজাস্টার, ইটস ডেঞ্জারাস ফর আওয়ার কমিউনিটি অ্যান্ড আওয়ার পিপল। এবং ভবিষ্যতে এটার ইম্প্যাক্ট কি পরিমাণ আসবে আপনারা কল্পনা করতে পারতেছেন না। নতুন প্রজন্মের জন্য, নতুন প্রজন্ম উইল বি প্যারালাইজড। They cannot move anywhere for work, for study, for anything else, because we are branding themselves as a bad people, bad human. Like, this is bad. প্রতিবাদ করবেন এগুলোর বিরুদ্ধে। এবং এই রাজনীতি থেকে, এই ব্যর্থ রাজনীতিবিদরা এই দেশের মানুষটাকে, 22 কোটি মানুষটাকে সত্যিকার অর্থেই মানে এদের ভবিষ্যৎ পার্সপেক্টিভটাকে ধ্বংস করার উৎসবে মেতে উঠেছে। দ্যাট ইজ হোয়াট ইট ইজ ফ্রম মি রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। ইনশাল্লাহ ইলেকশন আসুক, ইলেকশনে বাংলাদেশের মানুষ কার ভূমিকা কি
কে কি রাজনীতি করেন সুযোগ যদি পায় দেখিয়ে দিবে তারা, এবং দেখিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। বাউলের পক্ষে দাঁড়ানো, সংবাদ সম্মেলন করে বিবৃতি দেওয়া, এটা কি আপনার জন্য উপযুক্ত হয়েছে? ভোটার যারা আছেন, ভোটার্স নিশ্চয়ই দে উইল এভালুয়েট ইট এন্ড দে উইল ভোট অ্যাকর্ডিংলি। আর যে অপকর্ম যারাই যে করেছেন, জামাত ইসলামী যে ৭১ কি করেছে, এটাও যদি তাদের কাছে ম্যাটার হয়ে থাকে তারা ভোট দিবে আশা করি এইভাবেই। দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা দেখতে চাই, এবং এই আগামী ইলেকশনেই চিরতরে মৃত্যু ঘটবে ১৯৭১, ৭২, ৭৫ স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের শক্তির, অথবা সারা জীবন এটা জিয়ে থাকবে আমাদের এখানে। এই দুইটা জিনিস ঘটবে আগামী ইলেকশনে। দেখার বিষয় কোন পথে যায় বাংলাদেশ, কোন পথে ডিসিশন নেন বাংলাদেশের জনগণ। দিস ইজ হোয়াট ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে এন্ড সি ইউ টুমরো, মেবি নেক্সট টাইম ইনশাল্লাহ। ভালো থাকবেন ভাইয়া। আমরাও চাই এই অপরাধী তারা আইনের মাধ্যমে নিজের দৃষ্টান্ত করে। অ্যাবসলিউটলি। আচ্ছা, বিএনপি 1 বছর আগে শেষ হয়ে গেছে। I'm very concerned for BNP's future, honestly speaking, because I don't see any dramatic changes in terms of political affairs and political dimension. I'm stunned. I'm very frustrated what I'm seeing right now. It should not be. একটা বাংলাদেশের জাতীয়তাবাদের উদ্ভাবকের দল, কিছু কয়েকজন মানুষকে এখন আনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা বিশ্বাসী